আজ শুরু করব শ্রী শ্রী মা সারদা দেবীর কথা দিয়ে। কারণ আজ যে মহাজীবনের কথা বলতে বসেছি তাকে প্রথমবার দেখেই শ্রী শ্রী মা অবাক হয়ে বলেছিলেন, আমার এইটুকু ছেলেকে পুলিশের এত ভয়। মায়ের চোখের সেই এইটুকু ছেলে কিন্তু তখন ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেওয়া এক ভয়ঙ্কর অগ্নিপুরুষ। বোমা, বারুদ আর চরমপন্থী রাজনীতির একেবারে একচ্ছত্র মাস্টার মাইন্ড। ছিপছিপে শান্ত চেহারা সেই মানুষটিকে বাইরে থেকে দেখে কিন্তু বোঝার সাধ্য ছিল না কারোর যে এই মানুষটির মগজেই তৈরি হচ্ছে ভারতের সশস্ত্র বিপ্লবের নীল নকশা, মানে ব্লুপ্রিন্ট। আলিপুর বোমার মামলার ফাইল ঘাঁটলে স্কটল্যান্ড ইয়ার্ডের বড় বড় সাহেবদেরও মাথা একেবারে ঘুরে যেত। তাঁরা কিছুতেই বুঝে উঠতে পারতেন না যে যে ছেলেটি লাতিন আর গ্রিক ভাষায় চোস্ত কেমব্রিজের কিংসে লেখাপড়া করেছেন, তিনি কি করে ভারতবর্ষের মাটিকে রক্তে রাঙিয়ে স্বাধীনতা আনার স্বপ্ন দেখতে পারেন। বাঘা যতীন, বারিন ঘোষ, উল্লাসকর দত্ত কিংবা কানাই লালের মতো অগ্নিযুগের বিপ্লবীদের যিনি রাজনৈতিক গুরু, তিনি আমাদের শ্রী অরবিন্দ। আজকে তাঁর কথাই বলতে বসেছি আপনাকে। তাঁর জীবন কাহিনী একেবারে সমুদ্রের মতো বিশাল। তবে আজ আমরা শ্রী অরবিন্দের বিশেষত সাধন জীবনের কথাই মূলত আলোচনা করব। প্যাস্টেল স্পিরিচুয়াল চ্যানেলে আপনি শুনছেন মহাজীবনের কথা, নিবেদনে প্যাস্টেল এন্টারটেনমেন্ট। ইংরেজিতে একটা প্রবাদ আছে না, মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকালটা দেখলেই বোঝা যায় যে সেই দিনটা কেমন যাবে, তাই তো? অরবিন্দ ঘোষ কিন্তু নিজের জীবন দিয়ে এই প্রবাদটাকে একেবারে উল্টে পাল্টে দিলেন। যে সকালটা শুরু হয়েছিল একেবারে খাঁটি বিলেতি কায়দায়, তার দুপুরটা কাটল বোমার ধোঁয়া আর সশস্ত্র বিপ্লবের বারুদে, আর জীবনের সন্ধে নামল পণ্ডিচেরির নির্জন আশ্রমে এক মহাযোগীর দিব্য আলোয়। ডিরোজিওর পথ ধরে ইয়াং বেঙ্গল নামের সেই তীব্র ঝড়টা তখন কলকাতা থেকে মিলিয়ে যায়নি। ডেভিড হেয়ার আর ডিরোজিওর ভাবশিষ্যরা তখন সমাজ সংস্কারের চাবুক হাতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে রাজা রামমোহন রায়ের রোপণ করা সেই ব্রাহ্ম সমাজের চারা গাছটি তখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে এক মহীরুহ হয়ে উঠেছে। শিক্ষিত মানুষ দলে দলে তার ছায়ায় এসে বসছে। ব্রাহ্ম সমাজের অন্যতম জ্যোতিষ্ক রাজনারায়ণ বসু তখন কলকাতার নানা গঠনমূলক কাজে নেতৃত্ব দিচ্ছেন একেবারে সামনে থেকে। দেখতে দেখতে তার মেয়ে স্বর্ণলতার বিয়ের বয়স এসে গেল। আধুনিক মুক্ত চিন্তার শিক্ষিত পাত্র খুঁজতে খুঁজতে হুগলি জেলার কোন্নগরের কৃষ্ণধন ঘোষের খোঁজ পেলেন তিনি। এই কৃষ্ণধন নিজে অত্যন্ত উচ্চশিক্ষিত ছিলেন আর কর্মসূত্রে বর্তমান বাংলাদেশের রংপুরের ডিস্ট্রিক্ট সার্জন ছিলেন তিনি। বিলেত ফেরত ডাক্তার কৃষ্ণধন ঘোষ তখন রংপুরে একেবারে জাঁকিয়ে বসেছেন। সাহেবিয়ানা ছাড়া তিনি কিচ্ছু বোঝেন না। তাঁর সঙ্গেই স্বর্ণলতার বিয়ে হলো 1872 সালের 15ই অগস্ট। তাঁদের ঘরে জন্ম নিলেন আধুনিক ভারতের বিপ্লবী যোগী শ্রী অরবিন্দ। জীবনের প্রথম 5টা বছর তাঁর রংপুরেই কাটল। ছেলেকে পাক্কা সাহেব বানানোর জন্য ডাক্তার ঘোষ তাঁর সন্তানের নাম রাখলেন অরবিন্দ অ্যাক্রয়েড ঘোষ। ভাবুন, বাঙালি ছেলের নামের মাঝখানে ইংরেজি মিডল নেম। 1877 সালে অরবিন্দ আর তাঁর 2 ভাই মনমোহন এবং বারীন্দ্রকে তাদের বাবা দার্জিলিংয়ের লোরেটো কনভেন্ট স্কুলে পড়তে পাঠালেন। তাতেও কৃষ্ণধনবাবুর মন ভরল না। 1879 সালে 3 ছেলেকে একেবারে জাহাজে তুলে পাঠিয়ে দেওয়া হলো খোদ রানী ভিক্টোরিয়ার দেশে ম্যানচেস্টারে। সেখানে তাদের মানুষ করার দায়িত্ব দেওয়া হলো রেভারেন্ড ড্রিউইট আর তার গিন্নির হাতে। রেভারেন্ড সাহেব আবার
রংপুরের ব্রিটিশ সাহেবদের খুব পরিচিত লোক। ডক্টর ঘোষ ড্রুইট দম্পতিকে হাত জোড় করে একটা আজব অনুরোধ করলেন। কি অনুরোধ জানেন? বললেন যে দোহাই আপনাদের, ছেলেদের শুধু ধর্মনিরপেক্ষ ইউরোপীয় শিক্ষাটাই দেবেন, ভুলেও ভারতের নাম কিংবা এদেশের সংস্কৃতির কোনো গল্প ওদের কানে তুলবেন না। বুঝুন কাণ্ড, নিজের শিকড় ভুলিয়ে সাহেব বানানোর এমন নিখুঁত ব্যবস্থা আর কি কবে দেখেছে। বিলেতের সেই কড়া শাসনে এবার বড় হয়ে উঠতে লাগলেন তাঁরা। 1884 সালে অরবিন্দ গিয়ে ঢুকলেন লন্ডনের সেন্ট পলস স্কুলে। সেখানে গ্রিক, লাতিন আর ইংরেজি কবিতার অলিগলিতে দিব্যি ঘুরে বেড়াতে লাগলেন তিনি। এদিকে কলকাতায় বসে ডক্টর ঘোষ তখন চুরুটে টান দিতে দিতে ভাবছেন 3 ছেলেই ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষাতে পাশ করে একেবারে পায়ের ওপর পা তুলে বসে কাটাবেন জীবন। কিন্তু বিধিবাম 1889 সালে দেখা গেল যে মেজ ছেলে এবং ছোট ছেলে বাবার এই রাজকীয় স্বপ্নকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের মতো অন্য পথ ধরেছেন। বাকি রইলেন বড় ছেলে অরবিন্দ ঘোষ। তবে আইসিএস হওয়া তো মুখের কথা নয়। পরীক্ষা পাশের পর আবার বিলেতের নামী বিশ্ববিদ্যালয়ে 2 বছর পড়তে হবে। এদিকে ডক্টর ঘোষের পকেট তখন গড়ের মাঠ। পয়সার টানাটানি। অরবিন্দ বুঝলেন যে নিজের ভাগ্য তাকে নিজেকেই গড়তে হবে। অগত্যা কেমব্রিজের কিংস কলেজের বৃত্তি পরীক্ষায় বাজিমাত করলেন তিনি। আর শুধু তাই নয়, 250 জন প্রতিযোগীর মধ্যে 250 জন, মাথায় রাখবেন সংখ্যাটা, 250 জন প্রতিযোগীর মধ্যে সেই সময়ে 11তম স্থান পেয়ে আইসিএসের লিখিত পরীক্ষাতেও তিনি পাশ করে গেলেন। কিন্তু বাবার স্বপ্ন আর সফল হলো কোথায়? কেমব্রিজে 2 বছর কাটিয়েই অরবিন্দর মনে হলো, ধুর, সাহেবদের মন জুগিয়ে এই চাকরি তার পোষাবে না, তার দ্বারা এই কাজ হবে না। কিন্তু বাবার মুখের ওপর তো না বলার সাহসও নেই তার। তখন কি করলেন অরবিন্দ জানেন? অরবিন্দ তখন এক মোক্ষম চাল চাললেন। আইসিএস অফিসার হতে গেলে ঘোড়ায় চড়া শেখা বাধ্যতামূলক। অরবিন্দ কি করলেন? চালাকি করে সেই ঘোড়ায় চড়া পরীক্ষাতে হাজিরই হলেন না। ঘোড়ায় না চড়েই ব্রিটিশ সাম্রাজ্যের সাধের আইসিএস ডিগ্রিকে তিনি ত্যাগ করলেন এই তরুণ অরবিন্দ। এদিকে তিনি ততদিনে ইংরেজি, গ্রিক, লাতিন ভাষায় পণ্ডিত হয়ে উঠেছেন, কিন্তু বাঙালি হয়েও বাংলা ভাষা বলতে বা লিখতে পারেন না, বা বাংলা ভাষা ভালো বুঝতেও পারেন না তিনি। অথচ দেশের জন্য, বাংলার জন্য মন কেমন করছে তার। একদিন হঠাৎ করেই দেশে ফেরার জাহাজে উঠে পড়লেন অরবিন্দ। বরোদা স্টেট সার্ভিসের নিয়োগপত্র পকেটে নিয়ে জাহাজে উঠলেন অরবিন্দ। কিন্তু জাহাজডুবির ভুয়ো খবরের ধাক্কায় কৃষ্ণধনবাবুর হৃদস্পন্দন থেমে গেল। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস দেখুন! যে ছেলের রাজকীয় প্রত্যাবর্তনের জন্য বাবা চাতক পাখির মতো চেয়েছিলেন, সেই ছেলে ফিরল, কিন্তু বাবা রইলেন না। এই কষ্ট বুকে চেপে বরোদা রাজ্যে গিয়ে চাকরি জীবন শুরু করলেন অরবিন্দ। প্রথমে সার্ভিস অ্যান্ড সেটেলমেন্ট বিভাগে জমি জমা আর রাজস্বের কাজ করতে করতে অরবিন্দ বদলি হলেন রাজকোষাগারে। তারপর আবার রাজকোষাগার থেকে বদলি হলেন সচিবালয়ে। স্বয়ং গায়কোয়াড় মহারাজের জন্য জ্বালাময়ী সব রাজকীয় বক্তৃতা লিখে দেওয়ার গুরু দায়িত্ব পড়েছিল তাঁর কাঁধেই এই সময়। কিন্তু অরবিন্দর মন কিছুতেই মানছিল না। তার মন পড়েছিল একেবারে অন্য জায়গায়। বিলেতের নামী স্কুল কলেজ তাকে যে ভারতীয় সংস্কৃতি থেকে সযত্নে বঞ্চিত করে রেখেছিল, বরোদায় এসে অরবিন্দ যেন সেই পিপাসাতেই আকুল হয়ে উঠলেন। নিজের তাগিদে, গভীর নিষ্ঠায় একে একে সংস্কৃত, হিন্দি এবং মাতৃভাষা বাংলা শিখতে শুরু করলেন তিনি। বিলেত ফেরত সাহেব এবার একেবারে খাঁটি ভারতীয় পণ্ডিত হয়ে ওঠার সাধনায় ডুব দিলেন। অরবিন্দর জীবনে এই পড়াশোনাটাই জানেন সাপে বর হয়ে দেখা দিল।
পড়তে বসলে তারা সময়ের জ্ঞান থাকে না। সাহেবরা বুঝলেন যে একে দিয়ে আর যাই হোক লাল ফিতের ফাইল বাঁধা চলবে না। অগত্যা তাকে পাঠিয়ে দেওয়া হলো বরোদা কলেজে ফরাসি ভাষার মাস্টার মশাই করে। অল্পদিনেই ছাত্রদের নয়নের মণি হয়ে উঠলেন তিনি এবং তরতরিয়ে প্রমোশন পেয়ে কলেজের উপাধ্যক্ষ বা ভাইস প্রিন্সিপালের চেয়ারে গিয়ে বসলেন অরবিন্দ। এই বরোদাতেই শ্রী বিষ্ণু ভাস্কর লেলের কাছ থেকে যোগ সাধনায় দীক্ষা গ্রহণ করেছিলেন তিনি। তারপর বরোদা থেকেই কবি অরবিন্দ তার প্রথম অনন্য কাব্য সংকলন দ্য ঋষি প্রকাশ করে সাহিত্যের আঙিনায় একেবারে শোরগোল ফেলে দিলেন। কিন্তু পর্দার আড়ালে তখন অন্য একটা নাটক তৈরি হচ্ছিল। একদিকে কলেজের শান্ত পরিবেশ, আর অন্যদিকে অরবিন্দের বুকের ভেতর তখন ধিক ধিক করে জ্বলছে ব্রিটিশ বিরোধী বিপ্লবের আগুন। বরোদা সরকারের বড় পদে আছেন তিনি, তাই রাজরোষ থেকে বাঁচতে পর্দার আড়াল থেকে তিনি এক চতুর চাল দিলেন। ছদ্মবেশে বাংলা আর মধ্যপ্রদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াতে লাগলেন তিনি। একের পর এক বিপ্লবী দলের সঙ্গে এই সময় তিনি গোপনে যোগাযোগ গড়ে তুললেন। লোকমান্য বাল গঙ্গাধর তিলক থেকে শুরু করে স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতা সবার সঙ্গেই তৈরি হলো গোপন রাজনৈতিক সেতু। আর ততদিনে স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী অরবিন্দকে বিপ্লবে উদ্বুদ্ধ করে তুলেছে। আর ঠিক এই সময় অরবিন্দের জহুরি চোখ চিনে নিল এক খাঁটি হিরেকে। তিনি স্বামী বিবেকানন্দের আর এক ভাবশিষ্য যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যাকে আজ আমরা বাঘা যতীন বলে জানি, চিনি। অরবিন্দ বুঝলেন শুধু লাঠি খেলা দিয়ে ব্রিটিশ তাড়ানো যাবে না, চাই আধুনিক সামরিক শিক্ষা। নিজের প্রভাব খাটিয়ে বাঘা যতীনের জন্য বরোদার রাজকীয় সেনাবাহিনীতে একদম খাস সামরিক প্রশিক্ষণের চমৎকার ব্যবস্থা করে দিলেন অরবিন্দ। আর ট্রেনিং শেষ হতেই তাকে ফেরত পাঠালেন বাংলার মাটিতে সুপ্ত বিপ্লবী দলগুলোকে এক সুতোয় বেঁধে নতুন করে এক মহাসংগ্রামের আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য। যার বাবা চেয়েছিলেন ছেলেকে সাহেবদের খাঁটি গোলাম বানাতে, তিনি তখন বরোদার রাজকীয় আস্তানা থেকেই বসে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপানোর ব্লু প্রিন্ট তৈরি করছেন। 28 বছর বয়সে গিরিডির মেয়ে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিয়েও হয়। অরবিন্দ ঘোষের বিয়েতে বরযাত্রী হিসেবে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর মতো দিকপাল মানুষও যোগ দিয়েছিলেন। তবে বিয়ের পর বরোদায় এসে মৃণালিনী দেবী বেশ অবাক হয়ে গিয়েছিলেন। তাঁর স্বামীকে আর 5 জন সাধারণ মানুষের সঙ্গে তিনি কিছুতেই মেলাতে পারলেন না। অরবিন্দর মনের ভেতর তখন দুটো সমান্তরাল নদী বইছে যে, একদিকে দেশের স্বাধীনতার জন্য বুকের ভেতরে তীব্র আগুন জ্বলছে, আর অন্যদিকে চলছে ঈশ্বরের খোঁজে ব্যাকুল সাধনা। কিন্তু বিয়ের পরে সংসার তো শুরু হলো। অরবিন্দকে কি আর ঘরের 4 দেওয়ালের মধ্যে একটি কোণে আটকে রাখা যায়? 1905 সালে লর্ড কার্জন সাহেব বঙ্গভঙ্গের ফরমান জারি করতেই সারা বাংলা জ্বলে উঠল। অরবিন্দ আর কিছুতেই স্থির থাকতে পারলেন না। বরোদার সেই নিশ্চিন্ত রাজকীয় চাকরি, মোটা মাইনে আর উপাধ্যক্ষের গদি সমস্ত কিছু এক ঝটকায় ত্যাগ করে তিনি সোজা ঝাঁপিয়ে পড়লেন কলকাতার বিপ্লবী রাজনীতির মূল স্রোতে। আর ওদিকে মৃণালিনী যেন এক লহমায় বড্ড একা হয়ে পড়লেন। স্বামীর ফেরার পথ চেয়ে তার দিন কাটত কখনো বরোদায়, কখনো বাপের বাড়িতে। এই বিরহের দিনগুলোতে মৃণালিনীকে বেশ কয়েকটা চিঠি লেখেন অরবিন্দ, যা আজ ইতিহাসের পাতায় এক অমূল্য দলিল হয়ে আছে। সেই চিঠিতে কোনো রোম্যান্স ছিল না, ছিল এক সাধকের মনের গভীর স্বীকারোক্তি। অরবিন্দ মৃণালিনীর কাছে অকপটে
কবুল করলেন তার জীবনের 3টি পাগলামির কথা। কি কি? প্রথম পাগলামি, তিনি আর 5টা সংসারী বাবুদের মতো উপার্জনের সমস্ত অর্থ নিজের ভোগ বিলাসের জন্য রাখবেন না। যা আয় করবেন তার সিংহভাগটাই বিলিয়ে দেবেন ঈশ্বরের চরণে আর দেশের দরিদ্র ভাই বোনের সেবায়। তার দ্বিতীয় পাগলামি কি? দ্বিতীয় পাগলামি শুধু বইয়ের পাতায় ভগবান পড়া নয়, যে কোনো উপায় হোক ঈশ্বরের প্রত্যক্ষ দর্শন তাকে লাভ করতেই হবে। আর তার তৃতীয় পাগলামি হলো, দেশকে তিনি কোনো জড় বস্তু বা কেবল এক টুকরো মানচিত্রের মাটি ভাবেন না। দেশকে তিনি সাক্ষাৎ রাক্ষস কবলিত মা হিসেবে দেখেন, আর সেই বন্দি মাতাকে মুক্ত করার জন্য তিনি নিজের সর্বস্ব পণ করতে রাজি। চিঠির লাইনে লাইনে অরবিন্দ তাঁর বালিকা বধূকে যেন এক চরম অগ্নি পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিলেন। তিনি প্রশ্ন করলেন, তুমি কি আর 5টা সাধারণ স্ত্রীর মতো শুধু ভালো মন্দের খোঁজ রাখবে, গয়নাগাটি আর সংসারের সুখ খুঁজবে, নাকি আমার এই মহৎ পাগলামির সত্যিকারের সহধর্মিণী হবে? কি আশ্চর্য প্রশ্ন বলুন, সদ্য বিবাহিতা স্ত্রীর সামনে, এবং কার? অরবিন্দ ঘোষের। আর কি আশ্চর্যের বিষয় দেখুন, সেই সরল মনের 14 বছরের মেয়েটি কিন্তু ভয় পেয়ে বাপের বাড়ি পালিয়ে গেলেন না। স্বামীর এই কঠিন উচ্চ আধ্যাত্মিক পথকেই তিনি নিজের ভাগ্য বলে হাসি মুখে মেনে নিলেন। অরবিন্দ যখন বাইরে দেশের ভিত কাঁপাতে ব্যস্ত, মৃণালিনী তখন নির্জনে চোখের জল আড়াল করে ভগবানের কাছে স্বামীর মঙ্গল আর দেশের মুক্তির জন্য প্রার্থনা করছেন। স্বামীর পাগলামিকে যিনি নিজের জীবনের ব্রত করে নিয়েছিলেন, সেই মৃণালিনী দেবীর এই নীরব আত্মত্যাগ না থাকলে বোধ হয় আজকের ইতিহাস অন্যভাবে লেখা হতো, তাই না বলুন? কত কথাই আমাদের আড়ালে থেকে যায়, ইতিহাসের আড়ালে থেকে যায় আরও এক লম্বা ইতিহাস, তাই না বলুন? 20 শতকের শুরুর দিককার কথা। ব্রিটিশ সরকারের জাঁতাকল যত শক্ত হচ্ছে, বাংলার দামাল ছেলেদের বুকের ভেতরের আগুনও তত তীব্র হচ্ছে। সাহেবদের সেই কঠোর দমন নীতির পাল্টা জবাব হিসেবে বাংলায় তখন মাথা চাড়া দিয়ে উঠছে সশস্ত্র বিপ্লবের এক একটি স্ফুলিঙ্গ। অরবিন্দ তখন আর শুধু পর্দার আড়ালে বসে থাকার পাত্র নন। 1903 সালে তিনি আপোষ নয় নামে একখানা জবরদস্ত বই লিখেও ফেলেছেন। যে বইয়ের নামেই বারুদ, সেই বই কাজেও তাই, খুব স্বাভাবিক। বইটি ছাপার পরে বিপ্লবী দলের ছেলেদের হাতে হাতে সে বই মহাশক্তির মন্ত্রের মতো ছড়িয়ে পড়তে লাগলো। বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে বিপ্লবী কর্মকাণ্ড মাথা চাড়া দিয়ে উঠতেই জাতীয় কংগ্রেসে যোগ দিলেন অরবিন্দ ঘোষ। 1906 সাল নাগাদ কলকাতার বুকে গড়ে উঠল জাতীয় কলেজ, যা আজকের যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর সেই ঐতিহাসিক কলেজের প্রথম প্রিন্সিপাল বা অধ্যক্ষর চেয়ারে কাকে বসানো হলো জানেন? স্বয়ং শ্রী অরবিন্দকে। আর শুধু কি মাস্টারি, এরই পাশাপাশি বিপিনচন্দ্র পালের বিখ্যাত ইংরেজি দৈনিক বন্দে মাতরম পত্রিকার সম্পাদনার গুরুভারও চলে এলো তার কাঁধে। অরবিন্দ তখন কলম ধরেছেন, আর সেই কলমের ধার দেখে ব্রিটিশ সাহেবদের কপালে চিন্তার ভাঁজ জমতে শুরু হয়েছে। এমন সময় ঘটল একটা বিপত্তি। 1907 সালে বন্দে মাতরম পত্রিকার পাতায় এক জনৈক পাঠকের চিঠি ছাপা হলো, যাতে ছিল খাঁটি রাজদ্রোহী বক্তব্য। ব্যাস, হুলিয়া জারি হয়ে গেল। কাঠগড়ায় দাঁড় করানো হলো সম্পাদক অরবিন্দ এবং বিপিনচন্দ্র পালকে। আদালতে বিপিনবাবু মুখ খুলতে রাজি না হওয়ায় তাঁর কপালে জুটল 6 মাসের জেল। কিন্তু ধুরন্ধর সাহেবরা হাজার চেষ্টা করেও অরবিন্দের বিরুদ্ধে কোনো জুৎসই প্রমাণ জোগাড় করতে পারল না। ফলে সে যাত্রা অরবিন্দ সসম্মানে খালাস পেয়ে গেলেন।
1906 থেকে 1910 এই মাত্র 5টা বছর তিনি কলকাতার প্রকাশ্য রাজনীতিতে ছিলেন। কিন্তু এই অল্প সময়ে তিনি একদিকে হয়ে উঠলেন কংগ্রেসের প্রথম সারির জাতীয়তাবাদী নেতা, আর অন্যদিকে তাঁর হাতেই রইল সশস্ত্র বিপ্লবী দলের চাবিকাঠি। তিনি হলেন আসল নাটের গুরু। কিন্তু ট্র্যাজেডি তো বাংলার বিপ্লবীদের ছায়ার মতো তাড়া করত সবসময়। 1908 সালের 30শে এপ্রিল মুজফ্ফরপুরে অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংস ফোর্টকে লক্ষ্য করে বোমা ছুঁড়লেন ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি। কিন্তু কপাল খারাপ, নিশানা ভুল হয়ে গেল। বোমার আঘাতে প্রাণ হারালেন গাড়িতে থাকা দুজন নিরীহ ইউরোপীয় মহিলা। চারিদিকে হইচই পড়ে গেল, নড়ে চড়ে বসল ব্রিটিশ পুলিশ। সরাসরি কোনো প্রমাণ না থাকলেও সাহেবদের সন্দেহ গিয়ে পড়ল সেই বিপজ্জনক বিলেত ফেরত বাঙালির ওপর। 3রা মে অরবিন্দের শোবার ঘরে হানা দিয়ে তাকে পুলিশ গ্রেফতার করল। নাটকীয়তা এখানেই শেষ নয়। এর ঠিক দিন কয়েক পরে 9ই মে, মানে 3rd মে, অরবিন্দকে পুলিশ এসে গ্রেফতার করল এবং তারপর 9th মে, 9ই মে পুলিশ তল্লাশি চালিয়ে এক্কেবারে হাতে নাতে অস্ত্র শস্ত্র, বোমা আর গাদা গাদা আপত্তিকর কাগজপত্র সহ গ্রেপ্তার করল অরবিন্দের ভাই বারিন ঘোষ এবং তাঁর সাঙ্গপাঙ্গদেরও। ইতিহাসের পাতায় এক নতুন এবং রোমহর্ষক অধ্যায়ের সূচনা হলো। শুরু হলো বিখ্যাত আলিপুর বোমা মামলা। সাহেবরা ভাবল এবার বুঝি বাঘকে খাঁচায় পোড়া গেছে, কিন্তু নিয়তির খাতায় যে অন্য কিছু লেখা ছিল তা কি আর সেদিনের সেই গোয়েন্দা পুলিশ কর্তারা বুঝতে পেরেছিলেন? না, তাঁরা টের পাননি। 1908 সালের মে মাস। সেই সময়ে কলকাতার আলিপুর জেলখানা এক্কেবারে যেন জমজমাট একটা একান্নবর্তী পরিবার। সেখানে আছেন অরবিন্দ আর তাঁর জনা 40 সাঙ্গপাঙ্গ, যাদের রক্তে তখন দেশের জন্য মরার উন্মাদনা। কিন্তু শান্তশিষ্ট অরবিন্দ এই অতিরিক্ত ভিড়ভাট্টা আর কোলাহল মোটেই পছন্দ করলেন না। সাহেব জেলাররা তাই মক্কেলের ভাবগতিক দেখে তার জন্য একলা থাকার একটা চমৎকার ব্যবস্থা করে দিল। পুড়ে দিল তাকে নির্জন সেলে। 24 ঘন্টার মধ্যে সকাল আর বিকেল মিলিয়ে মাত্র 1 ঘন্টা সেলের বাইরে একটু হাওয়া খাওয়ার অনুমতি মিলল অরবিন্দের। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, জেলের ভেতরের তরুণ বিপ্লবীরা কিন্তু এই গম্ভীর মানুষটির কাছে খুব একটা ঘেঁষলেন না, আর তাকে সমীহ করে চলতে শুরু করলেন তারা। তবে শ্রীরামপুরের ডাকসাইটে জমিদার পুত্র নরেন্দ্রনাথ গোস্বামী ছিলেন বড়ই মিশুকে। সুযোগ পেলেই তিনি অরবিন্দর পাশে এসে বসতেন এবং রাজ্যের গল্প জুড়তেন, কারণ তলায় তলায় নরেন গোস্বামী ব্রিটিশের রাজসাক্ষী হয়ে গিয়েছেন। এদিকে জেলের ভেতরেই অরবিন্দর মনের ভেতর এক বিচিত্র পরিবর্তন আসছিল। তিনি যেন এক অদ্ভুত আধ্যাত্মিক ঘোরের মধ্যে দিন কাটাতে লাগলেন। সকালের জলখাবার বলতে যা জুটত তার সিংহভাগ নিজের পেটে যাওয়ার বদলে চলে যেত সেলের অন্য বাসিন্দাদের দরবারে। পরম মমতায় তিনি খাওয়াতেন পিঁপড়ে, টিকটিকি আর আরশোলাদের, আর বসে বসে দেখতেন যে প্রকৃতির এক অদ্ভুত যুদ্ধ। কারাগারের দেওয়ালের পাশে একদল বড় বড় ডেঁয়ো পিঁপড়ে চড়াও হয়েছে নিরীহ লাল পিঁপড়েদের ঘাড়ে, আর যতক্ষণ না সেই ডেঁয়োদের তাড়িয়ে লাল পিঁপড়েদের উদ্ধার করছেন তিনি, ততক্ষণ অরবিন্দের মনে স্বস্তি নেই। আর জেলের জানলা দিয়ে সব থেকে মুগ্ধ হয়ে দেখতেন সকালের একটা দৃশ্য। গাই দোয়ানো শেষ হলে এক পাল গরু যখন গলায় ঘণ্টা দুলিয়ে টুংটাং আওয়াজ করতে করতে পুকুর পাড় দিয়ে ঘাস খেতে যেত। অরবিন্দ জেলের শিক ধরে একদম একটা ছোট্ট শিশুর মতো উচ্ছ্বসিত হয়ে উঠতেন সেই দৃশ্য দেখতে দেখতে। দুবেলা গরুর পালের এই ঘরে ফেরা আর মাঠে যাওয়া দেখতে তার বড্ড ভালো লাগতো। জেলের ভেতর এসে তিনি যেন খুঁজে পেলেন বাংলার আসল মাটিকে, তার আসল
মাঠকে, তার দৃশ্যকে, বাংলার প্রকৃতিকে। তবে এই আলিপুর জেল জীবনই কিন্তু অরবিন্দকে তার ভেতরের আসল মানুষটা, সেই সুপ্ত সাধক পুরুষকে চিনতে শেখালো। জীবনের এই পরম পাঠ তিনি নিজেই লিখে গেছেন তার বিখ্যাত কারা কাহিনী বইতে। জেলের ভেতরের বিলাস ব্যবস্থার বহর কেমন ছিল জানেন? স্নান করা, জল খাওয়া আর শৌচকর্ম করার জন্য বরাদ্দ ছিল একটা মাত্র লোহার মগ। বিলেতের কিংস কলেজে পড়া রাজপুত্রের এই দশা হয়েছিল, ভাবুন, শুধুমাত্র দেশ মাতাকে ভালোবেসে। কিন্তু অরবিন্দ একেই বললেন জীবনের আসল পাঠশালা। চন্দন আর বিষ্ঠায় সমজ্ঞান করা এবং মনের সমস্ত ঘৃণা ও অহংকারকে ঝেড়ে ফেলার জন্য এর চেয়ে বড় শিক্ষা আর কী বা হতে পারে। ওই লোহার মগটার যেমন কোনো জাত বিচার বা সংস্কার ছিল না, ঠিক তেমনই অরবিন্দ জেলের সেই চার দেওয়ালের মধ্যে বসে সমস্ত পার্থিব সংস্কার থেকে মুক্ত হতে শিখলেন। আলিপুরের অন্ধকূপের সেই একটা মগই যেন অরবিন্দকে খাঁটি ঋষি বানিয়ে তুলল। বোমা মামলার মূল আসামি এত চুপচাপ থাকেন যে এবার কিন্তু পুলিশের মনে ভয় ধরল। এই আসামি যদি আত্মহত্যা করে তাহলে আলিপুর বোমা মামলায় ব্রিটিশরা তো হেরে যাবেন। অগত্যা অরবিন্দকে সেই নির্জন সেল থেকে সরিয়ে বাকি কয়েদিদের মাঝখানে 23 নম্বর ওয়ার্ডে নিয়ে আসা হলো। এই ওয়ার্ডে সকলের কাছেই এত বই রয়েছে যে তা দিয়ে ছোট একটা লাইব্রেরি তৈরি হয়ে গেল। সেখানে মন দিয়ে তিনি শুরু করলেন গীতা, উপনিষদ আর নানা আধ্যাত্মিক বই পড়তে। তার এই বই পড়া আর যোগ সাধনার যেন কোনো বিঘ্ন না ঘটে সে বিষয়ে সজাগ হয়ে থাকতেন বাকি বন্দি বিপ্লবীরা। এই প্রাণবন্ত ছেলেদের সঙ্গে মিশে অরবিন্দের ভেতরের উচ্ছল মানুষটাও এবার যেন বেরিয়ে এলো। রহস্য পরিহাসে তিনিও কিছু কম যেতেন না। সকলের সঙ্গে তো থেকে বই পড়া শুরু করলেন অরবিন্দ। তবে জেলের এই চেনা ছন্দটা, এই যে একটা একান্নবর্তী পরিবারের যে ছন্দ, সেটা কিন্তু একসময় নষ্ট হয়ে গেল। জেলের বিপ্লবীদের সমস্ত ষড়যন্ত্রের কথা ব্রিটিশ পুলিশ কর্তাদের কাছে ফাঁস করে দিচ্ছিলেন রাজসাক্ষী নরেন গোসাই। একথা বুঝতে পেরে 1 সেপ্টেম্বর সকালে জেলের হাসপাতাল চত্বরে সত্যেন্দ্রনাথ বসু আর কানাইলাল দত্ত গুলি করে ঝাঁঝরা করে দিলেন তাকে। গুলির সেই তীব্র শব্দ শুনে জেলের যে যেখানে ছিল সকলে ছুটে এলো। কিন্তু এলেন না শুধু অরবিন্দ ঘোষ। নিজের মনে শান্ত, স্তব্ধ, নির্লিপ্ত হয়ে বসে রইলেন তিনি। এই হত্যাকাণ্ডের পর জেলের পরিবেশ রাতারাতি বদলে গেল। বন্দীদের ওপর নজরদারি আরও কড়া হলো, আর অরবিন্দকে আবার ঢুকিয়ে দেওয়া হলো সেই আগের নির্জন সেলে, আর বাকিদের পাঠিয়ে দেওয়া হলো 44 ডিগ্রি সেল ব্লকে। কোলাহল আর আড্ডার জগৎ থেকে অরবিন্দ আবারও ফিরে এলেন নীরব অন্ধকূপে। এবার শুরু হলো তার জীবনের আসল পরীক্ষা। খাওয়া দাওয়া তাঁর প্রায় বন্ধ, আর মনে তাঁর রাজ্যের অস্থিরতা। কিন্তু প্রাণায়ামের শক্তিতে তিনি সেই অশান্ত মনকে শান্ত করলেন। সেই সঙ্গে নিয়ম করে গীতা পাঠ চলত। জেলের সেই নিঝুম অন্ধকারে তিনি শুনতে পেতেন নানান অলৌকিক বাণী আর বেশ কিছু রহস্যময় আওয়াজ। সেই বাণী বা শব্দের উৎস না দেখলেও বাণীগুলো তার কানে স্পষ্টভাবে ধরা দেয়। এই আধ্যাত্মিক আবহের মধ্যেই তিনি একদিন গভীর রাতে স্বামী বিবেকানন্দর আনন্দঘন সান্নিধ্য উপলব্ধি করলেন। হ্যাঁ, তিনি উপলব্ধি করলেন স্বয়ং শ্রীকৃষ্ণ এসে তার সঙ্গে কথা বলছেন। সে সময়ে মানুষটি এতটাই বদলে গেছেন যে যেদিকে তিনি তাকান সর্বত্রই তিনি গিরিধারীকে দেখতে পান। সে সময়ের কথা নিজেই বলেছেন অরবিন্দ। বলছেন, গাছ, পুলিশ, উকিল সবার মধ্যেই তিনি অবিরাম শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে ধন্য হচ্ছেন। ঈশ্বরই যে সব হয়েছেন তার প্রত্যক্ষ প্রমাণ তিনি এভাবেই পেয়েছিলেন। আর এই অভিজ্ঞতা তাঁর
যত বাড়ছে ততই যেন বদলে যাচ্ছেন অরবিন্দ। তার সতীর্থ উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করলেন যে অরবিন্দর মাথার চুল যেন চকচক করছে, অথচ জেলে তো কেউ মাথায় মাখার জন্য তেলও পায় না। কৌতূহলী হয়ে উপিনবাবু জিজ্ঞাসা করেই ফেললেন যে, মশাই, মাথায় তেল মাখছেন নাকি? কিন্তু খোঁজ নিয়ে জানা গেল তেল মাখা তো দূরস্ত, অরবিন্দ কদিন ধরে স্নানই করেননি। শান্ত গলায় অরবিন্দ উত্তর দিলেন যে সাধনার ফলে তাঁর শরীরে কিছু জৈবিক পরিবর্তন দেখা দিচ্ছে। উপেনবাবু অবাক হয়ে আবারও জিজ্ঞাসা করলেন, এসব গুচ্ছ সাধনের কায়দা আপনাকে শেখালো কে? অরবিন্দ উত্তর দিলেন, এক মহাপুরুষ সূক্ষ্ম শরীরে এসে রোজ রাতে তাকে এই শিক্ষা দিয়ে যান। এদিকে আদালতে তখন আলিপুর বোমা মামলার প্রহসন চলছে। তরুণ ব্যারিস্টার চিত্তরঞ্জন দাশের জেরা আর তীক্ষ্ণ সওয়ালে পুলিশের সাজানো মামলা তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগল। গ্রেফতারের সময় অরবিন্দর বাড়ি থেকে যেসব বিপজ্জনক চিঠিপত্র এবং আরও কাগজ পুলিশ পেয়েছিল, কোর্টে চিত্তরঞ্জনবাবু দেখালেন সেগুলো আসলে স্ত্রী মৃণালিনী দেবীকে লেখা সাধারণ চিঠি, যেখানে দেশ বলতে অরবিন্দ কি বোঝেন তারই পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছেন তিনি তার স্ত্রীর কাছে। চিত্তরঞ্জনবাবু নিজের বৃহৎ গাড়ি এবং শখের ওয়েলার ঘোড়া বিক্রি করে বিনা পারিশ্রমিকে মামলা লড়লেন এবং প্রমাণ করলেন অরবিন্দ এক সর্বত্যাগী মহামানব। অরবিন্দ জেলে যে আধ্যাত্মিক জগতের সন্ধান পেয়েছিলেন, তারপর আর বৈপ্লবিক জগতে ফিরে যেতে তার মন চাইল না। অগ্নিযুগের ঋত্বিক অরবিন্দ, যিনি কংগ্রেসের সব সদস্যকে বিপ্লবী করে গড়ে তুলতে চেয়েছিলেন, 1 বছর পর জেল থেকে তিনি ঋষি অরবিন্দ হয়ে বেরোলেন আর তারপর সোজা চলে গেলেন চন্দননগর। সেখান থেকে পরের বছর এপ্রিলে সিস্টার নিবেদিতার সাহায্যে ডুপ্লে জাহাজে চড়ে তিনি রওনা হলেন ফরাসি অধ্যুষিত পণ্ডিচেরির উদ্দেশ্যে। ব্রিটিশদের নজর এড়িয়ে 1910 সালে গোপনে পণ্ডিচেরি চলে গেলেন অরবিন্দ। সেখানে পৌঁছে যোগ সাধনায় ডুব দিলেন তিনি, একেবারে মগ্ন হয়ে গেলেন। কোথায় রইলেন তার স্ত্রী আর কোথায় বা তখন তার সংসার? তবে তার স্ত্রীর মৃণালিনী দেবী আশ্রয় পেলেন বাগবাজারে শ্রী শ্রী মা শারদাময়ী দেবীর কাছে। তার বিপ্লবী সন্তানের স্ত্রীকে আমার বৌমা বলে বুকে টেনে নিলেন জগৎজননী। আর পণ্ডিচেরি, এখন অবশ্য আমরা যাকে পুদুচেরি বলে ডাকি, এই নামটা কানে আসতেই আজও আমাদের চোখে ভেসে ওঠে এক আশ্চর্য টুকরো ছবি। একদিকে শান্ত নির্জন নীল সমুদ্র, অন্যদিকে ফরাসিদের হাতের ছোঁয়ায় সাজানো গোছানো ছিমছাম একটা ছোট্ট শহর, তাই না? আর সেই শহরের বাতাসে যেন আজও জড়িয়ে রয়েছে ঋষি অরবিন্দের মহাজীবনের 40 বছরের মহাজাগতিক স্মৃতি। ব্রিটিশ গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে ভারতের সীমানা পার হয়ে ফরাসি শাসিত পণ্ডিচেরির মাটিতে যখন অরবিন্দ পা রাখলেন, তখন তার পিছু টান বলতে আর কিচ্ছুটি নেই। আলিপুরের বোমার ধোঁয়া আর আদালতের কাঠগড়া পেরিয়ে শুরু হলো তার জীবনের এক সম্পূর্ণ নতুন, নির্জন এবং রহস্যময় অধ্যায়। তবে তার শুরুর দিনগুলো জানেন, তিনি কিন্তু কোনো রাজকীয় ঋষির মতো ছিলেন না। সেখানে ছিল তার চরম দারিদ্র্য আর কষ্ট। এই পণ্ডিচেরিতে শঙ্কর চেট্টিয়ারের এক ভাঙা চোরা ছোট্ট বাড়িতে 4-5 জন একনিষ্ঠ অনুগামীকে নিয়ে আস্তানা বাঁধলেন অরবিন্দ। পকেটে তখন তার একটা পয়সাও নেই। অবস্থা তার এমন দাঁড়িয়েছিল যে কখনো সখনো 1 কাপ চা কিংবা সামান্য একটু সুজির পায়েস খেয়েই গোটা দিন তাকে পার করে দিতে হতো। এবং শুধু তাকে না, তাঁর এই অনুগামীদেরও। রাত নামলে যে একটু পড়াশুনো করবেন, সেই মোমবাতি কেনার কড়িটুকুও জুটত না তাঁর।
অগত্যা বিপ্লবীরা বই হাতে নিয়ে একেবারে চলে যেতেন রাস্তার মোড়ে। মিউনিসিপ্যালিটির গ্যাসের আলোর নিচে দাঁড়িয়ে চলত জ্ঞান চর্চা। কিন্তু এত কষ্টের মাঝেও জানেন, অরবিন্দের মুখে কোনোদিন কোনো অভিযোগের সুর ফোটেনি। তিনি তখন অতলান্ত গভীর সাধনায় মগ্ন হয়ে গেছেন, যা পরবর্তীতে পৃথিবীর দরবারে অখণ্ড যোগ বা ইটার্নাল যোগা নামে সাড়া ফেলে দিয়েছিল। এদিকে দিন গড়াতে লাগলো, আর পণ্ডিচেরির সেই নির্জন ঘর থেকে অরবিন্দের নীরব সাধনার আলো চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। 1914 সালের 29শে মার্চ ঘটল এক ঐতিহাসিক ঘটনা। সুদূর ফ্রান্স থেকে জাহাজে চেপে পণ্ডিচেরির বন্দরে পা রাখলেন এক বিদুষী ফরাসি নারী। তাঁর নাম মীরা আলফাসা। প্রথম দেখাতেই মীরা চমকে উঠলেন, চিনে নিলেন সেই মহামানবকে, যার দিব্য মূর্তি তিনি এতদিন ধরে স্বপ্নে দেখে আসছিলেন। আর প্রথম সাক্ষাতের পরেই সেই অতীন্দ্রিয় অনুভূতি মীরা তার ডায়েরির পাতায় চমৎকার করে লিখেও রেখেছিলেন। তিনি লিখেছেন, যার কথা অর্থাৎ শ্রীকৃষ্ণের কথা আমি রোজ ভাবতাম, আজ তিনি আমার সামনে দাঁড়িয়ে। ঋষি অরবিন্দকে প্রথমবার দেখে তিনি এই কথাই লিখেছিলেন তার ডায়েরিতে। প্রথম বিশ্বযুদ্ধের কালো মেঘ এবার ঘনিয়ে উঠল। মীরাকে বাধ্য হয়ে ফ্রান্সে ফিরে যেতে হয়েছিল ঠিকই, কিন্তু অরবিন্দের সেই আধ্যাত্মিক টান তিনি এড়াতে পারলেন না। 1920 সালে সমস্ত মায়া কাটিয়ে তিনি পাকাপাকিভাবে চলে এলেন এই পণ্ডিচেরিতে অরবিন্দের চরণে। মীরার আগমনে অরবিন্দের সাধনায় যেন এক নতুন জোয়ার এলো। কাজের গতি শতগুণ বেড়ে গেল তার। অরবিন্দ নিজের অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিলেন যে আধ্যাত্মিক জগতের এই মহাজাগতিক মা ছাড়া তার এই জগতের কাজ কোনো দিন সম্পূর্ণ হবে না। আর তাই তিনি সগর্বে মীরাকে আশ্রমের শ্রী মা বলে ঘোষণা করলেন। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। 1926 সালের 24শে নভেম্বর সাধনার এক পরম এবং চরম সিদ্ধি লাভ করলেন শ্রী অরবিন্দ। ইতিহাসের পাতায় যা সোনার অক্ষরে সিদ্ধি দিবস নামে লেখা আছে। কিন্তু সিদ্ধি লাভের পর অরবিন্দ নিজেকে বাইরের জগৎ থেকে জানেন একেবারে গুটিয়ে নিয়েছিলেন। ঢুকে পড়েছিলেন একটা নির্জন বন্ধ ঘরে। আর আশ্রম পরিচালনার, ভক্তদের সামলানোর সমস্ত ভার তিনি তুলে দিয়েছিলেন শ্রীমার হাতে। আনুষ্ঠানিকভাবে জন্ম নিল আজকের বিশ্ববিখ্যাত শ্রী অরবিন্দ আশ্রম। শুনলে অবাক হয়ে যাবেন জানেন, এরপরের দীর্ঘ 24টা বছর শ্রী অরবিন্দ আর সেই ঘরের চৌকাঠ পার হয়ে বাইরে পা রাখেননি কোনোদিন। সারা বছর সাধু সন্ত দেশ বিদেশের ভক্তরা চাতক পাখির মতো বসে থাকতেন তার একটিবার দর্শনের জন্য। বছরে মাত্র 4 বার জানলার ধারে এসে তিনি দর্শন দিতেন। হ্যাঁ, জানলার ধারে এসে দর্শন দিতেন। ঘরের সেই নিভৃত অন্ধকারে বসে বসে তিনি তৈরি করলেন বিশ্ব সাহিত্যের এক একটি অমূল্য রত্ন। লিখলেন সাবিত্রীর মতো সুবিশাল মহাকাব্য আর দি লাইফ ডিভাইনের মতো কালোজয়ী দার্শনিক গ্রন্থ। সারা পৃথিবী থেকে তখন বস্তা বস্তা চিঠি আসছে পণ্ডিচেরির এই আশ্রমে। আর ঘরের কোণে বসে মহাযোগী অরবিন্দ পরম ধৈর্যে সাধারণ মানুষের সেই সমস্ত আধ্যাত্মিক জিজ্ঞাসার উত্তর লিখে চলেছেন। যার জীবন শুরু হয়েছিল রংপুরের মফস্বলে সাহেব হওয়ার হুজুগ দিয়ে, বিলেতের কিংস কলেজে যার দৌড়দৌড়ি, কলকাতার রাজপথে যিনি ছিলেন ব্রিটিশের জম, জীবনের শেষ অঙ্কে এসে পণ্ডিচেরির এক চিলতে ঘরে তিনি হয়ে উঠলেন এক মহাজাগতিক ঋষি। শঙ্কর বোধহয় ঠিকই লিখেছিলেন জানেন, মানুষের জীবন যে কত বড় নাটক আর তার পরিচালক যে কত বড় জাদুকর, শ্রী অরবিন্দর এই জীবনটাই তার সব থেকে বড় প্রমাণ। আচ্ছা, আমরা সাধারণ বুদ্ধি দিয়ে মানুষ বলতে
কি বুঝি বলুন তো? চার্লস ডারউইন সাহেবের বানর থেকে মানুষ হয়ে ওঠার সেই তত্ত্বটাই বুঝি, তাই তো? কিন্তু এখানেই ঝলসে উঠেছেন শ্রী অরবিন্দ। স্পষ্ট কণ্ঠে তিনি বলেছেন, এটা তো কেবল খেলার প্রথমার্ধ। ডারউইন সাহেব যেখানে এসে থমকে দাঁড়িয়ে গেছেন, অরবিন্দ ঠিক সেখান থেকে এক্কেবারে নতুন রাস্তা দেখালেন। তার সাফ কথা, মন বা বুদ্ধিতেই মানুষের দৌড় শেষ নয়, এরপর ভেতরের চেতনা আরও ওপরে উঠবে। মানুষ একদিন রূপান্তরিত হবে এক অতিমানবে। আজ যেমন আমাদের কাছে পশু আর মানুষের তফাৎ স্পষ্ট, ঠিক তেমনি পশু যেমন একদিন মানুষ হয়েছে, মানুষও তেমনি একদিন ডিভাইন বা দিব্য পুরুষে পরিণত হবে। শ্রী অরবিন্দর মতে আসল সাধনা ওপরে কোথাও ভগবানকে খোঁজা নয়, আসল খেলা হলো সেই পরম চেতনাকে নিচে আমাদের এই চেনা রক্ত মাংসের বাস্তব পৃথিবীতে নামিয়ে আনা। পৃথিবীকে স্বর্গে রূপান্তর করাই হলো আসল কাজ। শ্রী অরবিন্দের দর্শন মানুষকে সংসার ছেড়ে স্বর্গে পালিয়ে যাওয়ার কোনো সস্তার টিকিট দেয় না, বরং স্বর্গকেই এই মর্তের ধুলো মাটির পৃথিবীতে নামিয়ে আনার একটা নিখুঁত ব্লু প্রিন্ট দেখায়। বিলেত ফেরত সাহেব থেকে মারকুটে বিপ্লবী, আর বিপ্লবী থেকে মহাসাধক যোগী হওয়ার এই তো হলো আসল নির্যাস। শ্রী অরবিন্দ বিশ্বাস করতেন, জানেন, যে সনাতন ধর্মই হচ্ছে আমাদের জাতীয়তা। এই হিন্দু জাতি জন্মেছিল সনাতন ধর্ম নিয়ে, এর সঙ্গেই সে চলে, এর সঙ্গেই সে বিকাশ লাভ করে। যখন সনাতন ধর্মের অবনতি হয় তখনই জাতির অবনতি হয়। আর যদি সনাতন ধর্মের ধ্বংস হওয়া সম্ভব হতো তাহলে সনাতন ধর্মের সঙ্গে এই জাতিটাও ধ্বংস হয়ে যেত। দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতা উল্টে এবার এসে পৌঁছল 1950 সাল। নতুন এক দশকের সূচনা, অথচ পণ্ডিচেরির আশ্রমে তখন এক অদ্ভুত থমথমে নীরবতা। বছরের প্রথম ভাগ থেকেই কেমন যেন একটা পরিবর্তনের হাওয়া। শ্রী অরবিন্দ নিজেকে ক্রমশ গুটিয়ে নিচ্ছিলেন বাইরের জগৎ থেকে। মহাকালের ডাক কি তিনি আগেই শুনতে পেয়েছিলেন? হয়তো তাই, জানেন, কারণ তার অত্যন্ত কাছের কয়েকজন মানুষকে তিনি অলক্ষ্যে ইঙ্গিত দিয়েছিলেন এক আসন্ন মহাসমাধির, পরম মহাপ্রস্থানের। অবশেষে এলো সেই দিন, 1950 সালের 5ই ডিসেম্বর। ভারতের আধ্যাত্মিক আকাশের সেই উজ্জ্বল সূর্যটি অস্তমিত হল। মহাসমাধিতে মগ্ন হলেন শ্রী অরবিন্দ, যে বিপ্লবী সাধক একদিন ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন, আর যিনি পরবর্তী জীবনে ডুব দিয়েছিলেন চেতনার অতল গভীরে, তিনি এবার চিরতরে বিশ্রাম লাভ করলেন। কিন্তু বিজ্ঞানের সমস্ত যুক্তি আর প্রকৃতির চেনা নিয়মকে স্তব্ধ করে দিয়ে এরপর যা ঘটল তাও এক পরম আশ্চর্য, এক অলৌকিক উপাখ্যান, জানেন। মৃত্যুর পর সাধারণত পঞ্চভৌতিক শরীর যে নিয়মে ক্ষয়ে যায়, এখানে সেটা খাটল না, এবং একদিন বা দুদিন নয়, দেখতে দেখতে 5-5টা দিন পার হয়ে গেল, অথচ শ্রী অরবিন্দের মরদেহে পচনের কোনো চিহ্ন মাত্র দেখা গেল না। কোনো দুর্গন্ধ নেই, কোনো বিকৃতি নেই, উল্টে এক অপার্থিব অলৌকিক সোনালী জ্যোতি তার পবিত্র দেহটিকে যেন ঘিরে সারাক্ষণ উজ্জ্বল হয়ে রইল। উপস্থিত ভক্ত আর চিকিৎসকের দল বিস্ময়ে নির্বাক হয়ে প্রকৃতির এই পরম রহস্যের দিকে শুধু চেয়ে রইলেন। অবশেষে সেই 5 দিন পর পণ্ডিচেরি আশ্রমের বুকেই পরম শ্রদ্ধায় সমাধিস্থ করা হলো শ্রী অরবিন্দের নশ্বর দেহাবশেষ। সেই পবিত্র সমাধি আজ এক পরম তীর্থক্ষেত্র, যেখান থেকে আজও প্রতিধ্বনিত হয় শ্রী অরবিন্দের জীবনের মূল বাণী, আমার সমগ্র জীবনই যোগ।
প্যাস্টেল এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমরা সকলে শ্রী অরবিন্দকে আমাদের প্রণাম জানাই। আজ একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, তাহলে এবার একটু মনে করিয়ে দিই, প্যাস্টেল স্পিরিচুয়ালের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ। চ্যানেলের নামের পাশেই যেখানে সাবস্ক্রাইব কথাটা লেখা থাকে সেখানে যদি একবার টাচ করেন তাহলেই দেখবেন লেখাটা সাবস্ক্রাইবড হয়ে গেছে, মানে আপনি আমাদের প্যাস্টেল স্পিরিচুয়াল পরিবারের একজন সদস্য হয়ে গেলেন, আর সেই আনন্দের খবরটা আমাদের কাছেও পৌঁছে যাবে। তাহলে আজ শেষ করি, আগামী শুক্রবার আবারও ফিরে আসছি অন্য কোনো মহাজীবনের কথা নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।